আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আজকে চ্যাপ্টার 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই চ্যাপ্টার পড়ব, অর্থাৎ গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম। আমরা দেখা এই চ্যাপ্টারে যে বিষয়বস্তু আছে বিশ্বগ্রাম, তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, তারপর আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিছু রয়েছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি বিশ্বগ্রাম কি। বিশ্বগ্রাম অর্থাৎ আমরা গ্রাম বলতে কি বোঝায়? ছোট্ট একটা এরিয়া, তাই না, যেখানে সবাই সবাইকে আমরা চিনে থাকি। কিন্তু বিশ্বগ্রাম মানে কি? অর্থাৎ সমস্ত বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি। এবং এই বিশ্বগ্রামে এই কনসেপ্টটা প্রদান করেন কে? কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান প্রথমে ধারণা দেন বিশ্বগ্রামের। তার জন্ম কত? 1911 সালের 21শে জুলাই এবং মৃত্যুবরণ 1980 সালের 31শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। প্রথম তিনি এই গ্লোবাল ভিলেজ এই শব্দটা তিনি ব্যবহার করেন। ঠিক আছে, গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ কোথায়? তার দুটো 1962 এবং 64 সালে তার প্রকাশিত দুটি গ্রন্থ, একটা হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টিপোগ্রাফিক ম্যান, আর হচ্ছে কি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে দ্য গ্লোবাল ভিলেজ, আর হচ্ছে কি দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই শব্দ দুটি তিনি প্রবর্তন করে থাকেন। ঠিক আছে, বিশ্বগ্রাম বলতে কি বোঝায়? যেমন একটা পরিবেশ বা ধারণাকে বোঝায় যেখানে পৃথিবীর সকল প্রান্তের লোক একে অপরের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, বা অন্যভাবে আমরা বলতে পারি কি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত, এবং আমরা যে কোনো সময় একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারি কি ইন্টারনেটের মাধ্যমে। পরের সুবিধাগুলো আমরা কি পাই গ্লোবাল ভিলেজে? দ্রুত কার্যকর আমরা যোগাযোগ করতে পারি, তাই না? কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে আমরা যোগাযোগ করতে পারি, ফলে কাজের দক্ষতা বাড়বে। কারণ কি, যখন আমরা সিদ্ধান্ত, একটা কাজ করার পূর্বে কি আমাদের সিদ্ধান্ত নিতে হয়, তাই না? যখন সিদ্ধান্ত আমরা দ্রুত গতিতে নিতে পারবো তখন আমরা কাজটাও শুরু হবে তাড়াতাড়ি। দ্রুত গতিতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। যেমন দেখো, এখন আমরা সহজেই আমরা লেনদেন করতে পারি এই অনলাইনের মাধ্যমে, বিকাশ, তারপর ইউক্যাশ, নেক্সাস পে, তাই না, রকেট, এগুলোর মাধ্যমে মাই ক্যাশ, ইউপে, এগুলোর সাহায্যে সহজেই আমরা কি করতে পারি? লেনদেন করতে পারি। এবং লেনদেন কারণ কি, কাজ করতে গেলে কি আমাদের অর্থের প্রয়োজন আছে, এবং লেনদেনটা যদি দ্রুত করা যায় তাহলে আমরা কাজও দ্রুত গতিতে শুরু করতে পারবো। তারপর আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, এবং যে কোনো তথ্য ইন্টারনেট থেকে আমরা সংরক্ষণ করতে পারি, পেতে পারি। ঘরে বসে টেলিমেডিসিন সার্ভিস পাই, অনলাইন সিট রিজার্ভেশন পদ্ধতি পাই। ঠিক আছে, কিন্তু এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, তাই না? নৈতিক অবক্ষয় হয়, বর্তমান সমাজের যে ইয়াং জেনারেশন তাদের নৈতিক অবক্ষয় হয়। তারপর ডিজিটাল কোকেন, ইন্টারনেট আসক্তি, যেটা এখন দেখা যাচ্ছে কি, এই যে লকডাউনের সময় বাসায় বসে দেখা যাচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, তাই না? এবং পিতামাতার কাছে সমস্ত স্টুডেন্টরা তাদের সন্তানেরা কি চেয়েছে? মোবাইল ফোন, স্মার্টফোন। দেখা গেছে কি তারা ক্লাস না করে দেখা গেছে কি তারা ইউটিউব, ফেসবুকিং এগুলোতেই ব্যস্ত থাকে, মেসেঞ্জার এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে। এটি হচ্ছে কি ডিজিটাল কোকেন, ইন্টারনেট আসক্তি বলা হয়। ইন্টারনেট আসক্ত কিশোর কিশোরী সহ সকলে যারা অনলাইনে ভয়ঙ্কর গেমস খেলে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। হ্যাকার এবং অন্যান্য সাইবার অপরাধীরা সহজেই অন্যের তথ্য ফাঁস বা চুরি করতে পারে। এটা একটা অপরাধ, বড় রকমের অপরাধ। ফলে আমাদের সংস্কৃতির বিলুপ্তি ঘটে বিশ্বগ্রামে অতি সহজেই। এই যে সাংস্কৃতিক যে বিনিময় হয়, ফলে দেশের সংস্কৃতি বিলুপ্তি ঘটে, অন্য সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ, তাই না? কারণ আমরা দেখা যাচ্ছে কি যে পাশাপাশি দুজন বসে আছো, দেখা যাচ্ছে দুজনের সাথে কথা না বলে দুজন কি তার স্মার্টফোন নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু আমাদের বেগ দিয়েছে, ফলে আমাদের আবেগকে কেড়ে নিয়েছে। সহজেই মিথ্যা, অসত্য সংবাদ ছড়িয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা আমরা আমাদের দেশে এরকম ঘটনা অনেক ঘটছে, তাই না? এই বিশ্বগ্রাম তৈরি করতে আমাদের কি কি লাগবে? হার্ডওয়্যার লাগবে, তারপর সফটওয়্যার লাগবে, ডেটা লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে, এবং মানুষের সক্ষমতা, এই জিনিসগুলো আমাদের লাগবে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ কি কি? যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা। যোগাযোগের মধ্যে আবার কয়েকটা অংশ আছে। কি কি? কৃষির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, টেলিকনফারেন্সিং, টেলিফোন করতে পারি,
ভিডিও কনফারেন্সিং করতে পারি এবং রিজার্ভেশন সিস্টেম। এই 4টা হচ্ছে কি যোগাযোগের মাধ্যম। ঠিক আছে? ইলেকট্রনিক মেইল, ইমেইল করে একে অপরের সাথে আমরা যোগাযোগ করতে পারি। টেলিকনফারেন্সিং মানে টেলিফোনের মাধ্যমে আমরা সভা করতে পারি। ভিডিও কনফারেন্সিং যে ক্ষেত্রে আমরা একই সাথে দেখতে, যেমন তোমাদের ক্লাস নিতে পারি আমরা কি এটা একটা ভিডিও কনফারেন্সিং একই সাথে আমরা দেখতে পারছি, তাই না? এবং এটা কি শিক্ষা অনলাইন এডুকেশন, যেটা আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি। তারপর রিজার্ভেশন সিস্টেম, যেটা আমরা কি অনলাইনে আমরা সিট রিজার্ভ করতে পারি এবং আমাদের পেমেন্টও করতে পারি। ঠিক আছে? তারপর কি কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা। কর্মসংস্থার ক্ষেত্রে এখানে আলোচনা করব কি আমরা, গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে কি কর্মসংস্থার ক্ষেত্রে আউটসোর্সিং। ঠিক আছে? আউটসোর্সিং এর অসীম সম্ভাবনার কারণগুলো কি বাংলাদেশ সেটা ব্যাখ্যা করবে। শিক্ষার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, ই এডুকেশন বা ই লার্নিং বা ডিসটেন্স লার্নিং কি, এর সুবিধা কি। তারপর চিকিৎসার ক্ষেত্রে কি, চিকিৎসার ক্ষেত্রে আমরা আলোচনা করব বা পড়বে কি টেলিমেডিসিন সার্ভিসটা পড়বে, এর সুবিধা অসুবিধা কি টেলিমেডিসিন সার্ভিস এটা পড়বে। গবেষণা, অফিস ব্যবস্থাপনা, অফিসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল অফিস বা পেপারবিহীন অফিস, অর্থাৎ পেপারবিহীন অফিস, অর্থাৎ আমাদের যে অফিসের কি কোনো পেপার প্রয়োজন নেই, সমস্ত প্রসেসিং হবে কি কম্পিউটারের মাধ্যমে এবং স্মার্টফোন বা ডিভাইসের মাধ্যমে সমস্ত তথ্য আদান প্রদান প্রসেসিং হবে। এবং এগুলো সমস্ত কিছু এই যে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান, অর্থাৎ এই উপাদানগুলো কি বিশ্বগ্রাম তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার আলোচনা বা করতে হবে এই প্রেক্ষিতে, পরীক্ষায় কোশ্চেন আসবে কি যে গবেষণা কিভাবে বিশ্বগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে? যে এটা বিশ্বগ্রাম তৈরিতে কি ভূমিকা রাখবে গবেষণা, এভাবে প্রশ্নটা আসবে। অফিসটা বিশ্বগ্রাম তৈরিতে, অফিস মানে কি ডিজিটাল অফিস, অর্থাৎ ঘরে বসে আমরা অফিসিয়াল সমস্ত কাজকর্ম করতে পারি। ফলে এটা বিশ্বগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ কেউ রয়েছে এখন চাঁদপুরে, কেউ রয়েছে ময়মনসিংহ, কেউ রয়েছে মাদারীপুর, কেউ রয়েছে বরিশাল, কেউ রয়েছে ফরিদপুর, কিন্তু আমরা ঘরে বসে কাজ করতে পারছি, তাই না? কেউ রয়েছে দেশের বাইরে। তার মানে কি এটা কি একটা বিশ্বগ্রাম তৈরিতে ভূমিকা রাখছে। পৃথিবীর যে কোনো প্রান্তের লোক আমরা একই সাথে, একই কমিউনিটির, আমরা একই ছাতার নিচে রয়েছি, এটাই তো বিশ্বগ্রাম। সুতরাং এটা একটা বিশ্বগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর কি বাসস্থান, বাসস্থানের ক্ষেত্রে আলোচনা করব কি করবা কি স্মার্ট হোম পড়বে। ঠিক আছে? সুবিধা, স্মার্ট হোমের সার্ভিস গুলো কি, স্মার্ট হোম তৈরি করতে কি কি লাগবে সেটা। তারপর ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপর সংবাদ, বিনোদন, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, এই কয়টা হচ্ছে কি যে আমাদের বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। ঠিক আছে? যোগাযোগ, ইলেকট্রনিক মেইল, এগুলো আলোচনা তেমন কিছু নেই, এগুলো তোমরা সবাই জানো। আমরা কর্মসংস্থান আউটসোর্সিংটা দেখি। আউটসোর্সিং এ বলছে কি, কারণ আউটসোর্সিং মানে কি ইন্টেলিজেন্ট কন্ট্রোলটা কি স্যার একটু বোঝা যাবে স্যার? কোনটা? ইন্টেলিজেন্ট কন্ট্রোল স্যার, এই যে পাকিস্তানের ভিতরে আছে স্যার ইন্টেলিজেন্ট কন্ট্রোল। কি কন্ট্রোল? ইন্টেলিজেন্ট স্যার। ও আচ্ছা, ইন্টেলিজেন্ট কন্ট্রোল। আচ্ছা জি আসতেছে। স্যার। আচ্ছা, আউটসোর্সিং মানে কি ঘরে বসে যদি আমরা অনলাইন মূলক যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আউটসোর্সিং। কারণ বাংলাদেশে প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা এই অনলাইনের কাজগুলো শিখে তারা ঘরে বসে বাইরের কাজগুলো করে দিতে পারে। যেমন মনে করো তুমি যদি ইউটিউবে কাজ করতে পারো, ঠিক আছে, ইউটিউবের ভিডিও তৈরি করতে পারো, তাহলে এটার সাহায্যে তুমি ঘরে বসে কিন্তু তাদের কারো ইউটিউবের ভিডিও তৈরি করে দিয়ে তুমি কিন্তু টাকা উপার্জন করতে পারো, তাই না? প্রচুর শিক্ষিত এই তরুণ তরুণী তারা ঘরে বসে আউটসোর্সিং এর কাজ করতে পারে। তারপর ভৌগোলিক অবস্থানের দিক থেকে যখন আমরা দিনে আমরা কাজ করতে পারি, রাতে আবার যখন ইউরোপিয়ান কান্ট্রিতে যখন ওদের যখন রাত, আমাদের তখন দিন, তখন দেখা যাচ্ছে কি আমরা 24 ঘন্টায় কাজ করার সুযোগ রয়েছে। প্রতিবন্ধীরা ঘরে ট্রেনিং এর মাধ্যমে আউটসোর্সিং এর কাজ তৈরি করতে পারে। ঠিক আছে? শিক্ষাকে ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং, যে এখন এই যে এখন আমরা যে ক্লাসটা নিচ্ছি এটি হচ্ছে কি ই এডুকেশন বা ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং। বহির্বিশ্বের আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা বহির্বিশ্বের পাঠ্যক্রম দেখতে পারি, শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারি, তারপর অনলাইনের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি, তারপর গুগল ফর্মের মাধ্যমে আমরা কি পরীক্ষা দিতে পারি, খাতা মূল্যায়ন করা যায়। তারপর বর্তমানে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ব্যবহার করে ছবি আঁকার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা কি মাল্টিমিডিয়া ক্লাসরুম মানে স্লাইডের সাহায্যে ক্লাস নিতে পারি। শিক্ষক তার লেকচার নিজের ওয়েবসাইটে আমরা আপলোড করে দিতে পারি, তাই না? লেকচার গুলো, তারপর অনলাইন থেকে বই গবেষণাপত্র আমরা ডাউনলোড করতে পারি। তারপর দেখো শিশুদের অক্ষরজ্ঞান দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ই বুক গুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। ইলেকট্রনিক অনলাইন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করা যায়, কারণ এখন তো অনলাইনে ক্লাস নিচ্ছে, তো অনলাইনে পরীক্ষা নিয়ে এখান থেকে আমরা ডিগ্রি অর্জন করা যাবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়া সম্ভব। এসএসসি এসএসসি রেজাল্ট আমরা কি অনলাইনে পাচ্ছি। চিকিৎসা কি, যে টেলিমেডিসিন সার্ভিস, এটা টেলিমেডিসিন মানে অর্থাৎ ঘরে বসে যে চিকিৎসা সেবা, এখন দেখো করোনাকালীন সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোর সাথে আমরা পরিচিত, ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ আমরা গ্রহণ করতেছি। কারণ করোনা হলে কি মানে আমরা হাসপাতালে যাই না, তাই না? তারপর জরুরি নাম্বার আমরা ফোন দিয়ে তাদের ডাক্তারের সাথে যোগাযোগ করে আমরা কি সেবা পাচ্ছি। এটা হচ্ছে কি টেলিমেডিসিন সার্ভিস।
ঠিক আছে? এরপর সুবিধাটা কি, যে আমরা হাসপাতালে গেলে কি আমরা আবার আক্রান্ত হতে পারি, এই সম্ভাবনা থাকে, তাই না? রোগীদের জীবাণু অন্য রোগী বা ডাক্তার নার্সদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে? তারপর কি, যেসব রোগী ডাক্তারের কাছে যেতে ভয় পায় তারা ঘরে বসে সেই সেবাটা পাচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তাররা এখন কি ইয়ে ইয়ে মনে করো হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার, বিভিন্ন অ্যাপস গুলো ব্যবহার করে তারা রোগীদের রোগী দেখছে এখন, তাই না? তুমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তার একটা নির্দিষ্ট সময় দেবে, ওই সময় তারা ডাক্তার কি রোগীদের সাথে কথা বলে আবার কি প্রেসক্রিপশনটা তারা পাঠিয়ে দেয়। যদি টেস্টের প্রয়োজনে টেস্ট করতে দেয়, টেস্টের রিপোর্টটা তাদেরকে পাঠিয়ে দিতে, অনলাইনে পাঠিয়ে দিতে হয়। তারপর ডাক্তার কি করে, প্রেসক্রাইব করে সেভাবে। এটা হচ্ছে কি টেলিমেডিসিন সার্ভিস। রিমোট সার্জারি অর্থাৎ ঘরে বসে সার্জারিতে অংশগ্রহণ করা, অর্থাৎ কোনো বিশেষজ্ঞ ডাক্তার সে কি করে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সে কি করে ওটা দেখতে পায় সবকিছু, এবং সে ইনস্ট্রাকশন দেয় যে এইভাবে অপারেশনটা করা হোক। ঠিক আছে? তারপর কি হচ্ছে গবেষণা, অর্থাৎ গবেষণার যে কোনো বিষয়বস্তু আমরা এখন কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে সংরক্ষণ করতে পারি। তারপর কি যে কোনো গবেষণালব্ধ জ্ঞান ইন্টারনেটের কল্যাণে প্রতিটি প্রকাশক ডিজিটাল লাইব্রেরি তৈরি করছে, সেখানে সংরক্ষণ করতে পারে। ফলে নতুন করে কেউ একই বিষয়ের উপর গবেষণা করতে চাইলে ইন্টারনেটের সাহায্যে সহজেই তা সংরক্ষণ করতে পারে। গবেষণার জন্য প্রয়োজন বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার, যা আমরা ইন্টারনেটের সাহায্যে ডাউনলোড করতে পারি। এরপর কি ডিজিটাল অফিস, যেটা বর্তমানে অনেক অফিসের কার্যক্রম কি বাসায় বসে তারা কাজ করছে, তাই না? সার্বিক কর্মকাণ্ড তারা কি বাসায় বসেই সম্ভব। বাসায় বসে ফলে কি এক সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। সুবিধা কি, তোমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, তাই না? সময় সেভ হচ্ছে, এই যে যানজটে পড়তে হচ্ছে না। কিন্তু অসুবিধা কি, তোমার দেখা যাচ্ছে কি এটা একটা সুবিধা যেমন অসুবিধা, যে তোমার মনে করো অফিস আওয়ার 6 ঘন্টা, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো অফিস আওয়ার টাইমের ঠিক নেই, যে কোনো সময় তোমার অফিস করতে হচ্ছে, তাই না? এটা মানে অফিস টাইমটা তখন বেড়ে যায় অনেক সময়। ভার্চুয়াল অফিস ব্যবস্থায় একজন মানুষ একাধিক অফিসে কাজ করতে পারে, ফলে তুমি 2-3 জায়গায় চাকরি করতে পারো। ঠিক আছে? বাসস্থানটা কি, দেখো বাসস্থান মানে কি স্মার্ট হোম, অর্থাৎ তোমার বাড়িটা এমন ভাবে তৈরি করা যেখানে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বগ্রামের বিভিন্ন সুবিধা, যেমন ভার্চুয়াল অফিসের কাজ করতে পারবে, ইলেকট্রনিক লার্নিং এর কাজ, টেলিমেডিসিন সার্ভিসের সুবিধা পাবে, তুমি ঘরে বসে ভিডিও কনফারেন্সিং করার সুবিধা পাবে, সকলের সাথে তুমি যোগাযোগ করতে পারবে, তুমি ঘরে বসে অনলাইন ব্যাংকিং করতে পারবে, অনলাইন শপিং করতে পারবে, তাই না? বাসা বাড়ি সিকিউরিটি প্রদান করতে পারবে, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে গৃহে এই সবকিছু সাপোর্ট করে সেটা হচ্ছে কি স্মার্ট হোম। ঠিক আছে? স্মার্ট হোম বলে স্মার্ট হোম ইকুইপড উইথ লাইটিং, হিটিং অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট ক্যান বি কন্ট্রোল রিমোটেড বাই স্মার্টফোন আর কম্পিউটার, যেগুলো কি আমরা রিমোটলি কি স্মার্টফোনের সাহায্যে অথবা কম্পিউটারের সাহায্যে আমরা কন্ট্রোল করতে পারি। এটা তৈরি করতে কি লাগবে, আমাদের যে মনে করে যে স্মার্টফোন, তারপর ল্যাপটপ, মনে করো ফ্রিজ, ওভেন, সবগুলো কি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, তাই না? তার জন্য কি হোম নেটওয়ার্কিং থাকবে, ইন্টেলিজেন্ট কন্ট্রোল, অর্থাৎ টোটাল সিস্টেমকে একটা স্মার্টফোন বা রিমোট কন্ট্রোলিং ডিভাইসের সাহায্যে, কেন্দ্রীয় সার্ভার সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ একটা সফটওয়্যার থাকবে বা অ্যাপস থাকবে, যে অ্যাপস দিয়ে তুমি মনে করো ঘরের বাইরে আছে, সেখান থেকেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল। ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমত্তা, তাই না? অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে প্রয়োগ করা হয়। অর্থাৎ মানুষ আমরা চিন্তা করতে পারি, তাই না? মনে করো বাইরে যদি ঝড় বৃষ্টি হয়, তুমি ঘর থেকে বের হবে না, হবে না? কিন্তু এই চিন্তাটা যখন একটা যন্ত্র চিন্তা করতে পারবে, তখন সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্ট সিস্টেম। ঠিক আছে? মানুষের মতো যখন চিন্তা করার ক্ষমতা থাকবে। হোম অটোমেশন, অর্থাৎ হোম অটোমেশন একই বাড়িতে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, টেলিভিশন, মিউজিক সিস্টেম, লাইট, ফ্যান, সবকিছুকে অটোমেটেড করা। অর্থাৎ আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে, বন্য কন্ট্রোলিং ডিভাইসের সাহায্যে এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। এটা হচ্ছে হোম অটোমেশন। স্মার্ট হোমের সার্ভিস কি, পরিবেশগত সার্ভিস, সিকিউরিটি পাই আমরা, বিনোদন পেয়ে থাকি, গৃহস্থলী সার্ভিস যেমন কুকিং সিস্টেম, ক্লিনিং, এগুলো পেয়ে থাকি, তথ্য যোগাযোগ করতে পারি, স্বাস্থ্য সেবা। তাহলে সুবিধা, বিভিন্ন সুবিধা স্মার্ট হোম থাকলে। কোনো অতিথি যদি বাসায় চলে আসে, সিকিউরিটি অ্যালার্মের সাহায্যে মোবাইল ফোনে জানিয়ে দেবে। বাসার বাইরে থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা পর্দা টানতে পারবো। মাইক্রো ওভেন রিমোট, স্মার্ট রেফ্রিজারেটর অ্যালার্ম, ডোর ম্যাগনেট সেন্সর, গ্যাস স্মোক অ্যালার্ম, ফায়ার ডিটেক্টর, ওয়াশিং মেশিন ইত্যাদি ডিভাইসগুলো আমরা স্মার্টফোনের সাহায্যে চালু বা বন্ধ করতে পারবো। কোনো কিছু হারিয়ে গেলে আমরা কি খুঁজে না পাওয়া গেলে ট্র্যাকিং অ্যান্ড সেন্সিং টেকনোলজির মাধ্যমে সেগুলো খুঁজে বের করতে পারি, চাবি, মানি ব্যাগ ইত্যাদি। ঘরের কোথাও গ্যাস লিক করলে স্বয়ংক্রিয়ভাবে গ্যাস প্রবাহ বন্ধ করা যায় বা অ্যালার্ম সিগন্যাল বাজাতে পারে, এই প্রসেসিং থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কি স্মার্ট হোম, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সকল সুযোগ সুবিধা ঘরে বসে তুমি পাবে, যা আমরা এই করোনার সময় সেটা আমরা
পাচ্ছি, তাই না? ঘরে বসে তুমি দেখো, তুমি অনলাইন কেনাকাটা করতে পারছো, তুমি ক্লাস করতে পারছো, তারপর কি টেলিমেডিসিন সুযোগ পাচ্ছ, তাই না? অনেক সুযোগ সুবিধা আমরা ঘরে বসে পাচ্ছি। কিসের জন্য? এই আইসিটির কারণে কারণে আইসিটি যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন এই করোনার সময় সেটা উপলব্ধি করতে পারছি। যদি এটা এই আইসিটি যদি না থাকতো, তাই না, ইন্টারনেট যদি না থাকতো দ্রুত গতির, তাহলে কি আমরা ক্লাস করতে পারতাম না? শিক্ষা ব্যবস্থা কি ধ্বংস হয়ে যেত। তুমি অনলাইনে কেনাকাটা করা যেত না। তারপর কি এই যে শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা হতো, খুব তীব্র সমস্যা হতো, তাই না? কোনো ক্লাসই নেওয়া যেত না। ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন, সাংস্কৃতিক বিনিময়, তারপর কি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিটা কি? ভার্চুয়াল মানে কি? অর্থাৎ যেটা সত্যি না, সত্যির মতো মনে হবে। অর্থাৎ তুমি যেমন মনে করো স্বপ্ন দেখো, তাই না? এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়ালিটি কি বলছে? ভার্চুয়াল অর্থ সত্যি নয় কিন্তু সত্যি বলে মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটি কি বলছে? বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা পরিবেশ যেখানে ব্যবহারকারী কাল্পনিক ও বাস্তব জগৎকে, তুমি একটা জগৎকে কল্পনা করলা, সেই কল্পনার জগৎটাকে যখন কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যাবে, এবং আমরা সেই পরিবেশে কল্পনার জগৎটাকে যখন আমরা বাস্তবায়নের অনুভূতি তৈরি হবে, শ্রবণ অনুভূতি, শ্রবণ করার, অর্থাৎ মনে করো চাঁদে গেলে যে কোনো শব্দ যদি থাকে ওইখানে যে অনুভূতি, তারপর দৈহিক এবং মানসিক ভাবাবেগ, উত্তেজনা, সবকিছু আমরা এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাহায্যে সিমুলেশনের মাধ্যমে তৈরি করা হয়, সেই পরিবেশটা তৈরি করা হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ইংরেজিতে কি বলছে? ভার্চুয়ালিটি ইজ এ কম্পিউটার সিমুলেটেড এনভায়রনমেন্ট, অর্থাৎ এমন একটা কম্পিউটার সিমুলেটেড পরিবেশ that can simulate physical presence in places in the real world or imagined world। অর্থাৎ মনে হবে কি যে তুমি সেখানে সত্যি সত্যি উপস্থিত রয়েছো, ঠিক আছে? সেই কল্পনার জগতে ফিজিক্যাল প্রেজেন্স তোমার মনে হবে, ঠিক আছে? বাস্তব জগৎ বা কাল্পনিক জগৎটাকে তোমার কাছে সত্যি মনে হবে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাহায্যে। এটাকে মাইকেল আর হেইন তার বিখ্যাত গ্রন্থ দ্য মেটাফিজিক্স অফ ভার্চুয়াল রিয়েলিটি, এই বইয়ের 7টি ভিন্ন ধারণা অনুকরণ সিমুলেট করা যাবে, মিথস্ক্রি ইন্টারেকশন, অর্থাৎ পর্দায় যে থাকবে তার সাথে তোমার যে ইন্টারেকশন করা যাবে, ঠিক আছে? কৃত্রিমতা, এটা একটা কৃত্রিম পরিবেশ। নিমজ্জন, ইমার্শন, অর্থাৎ ওই পরিবেশে তুমি সম্পূর্ণ নিমজ্জিত থাকবে। ফুল বডি ইমার্শন, অর্থাৎ ফুল বডি নিমজ্জন, নেটওয়ার্কের সংযুক্তি থাকবে। এবং ভার্চুয়ালিটি বাস্তবায়ন করতে গেলে আমাদের কি লাগবে দেখো, অর্থাৎ ওই পরিবেশে যদি তুমি ভিডিও গেমস খেলো ভার্চুয়ালিটিতে, তাহলে তোমার হেড মাউন্টেড ডিসপ্লে এসএমডি লাগবে, ডাটা গ্লোভস লাগবে, একটি পূর্ণাঙ্গ বডি সুইট লাগবে, এবং ভার্চুয়াল রিয়েলিটি ওয়েপেন লাগবে, ঠিক আছে? এগুলো তোমার করতে হবে। এবং দ্যাট মিন্স এই যে একটা পর্দায় যে মনে করো তুমি ভিডিও গেমস খেলবা, তার সাথে তোমার যে একটা ইন্টারেকশন থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে গতির একটা সমন্বয় থাকতে হবে। ত্রিমাত্রিক জগতে উপস্থিত থাকার ভ্রমণ একটি গতি নিয়ন্ত্রণকারী সেন্সর দ্বারা প্রভাবিত হবে, একটা সেন্সরের সাহায্যে এটা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ তোমার কাছে যে একটা যে সামনে যে একটা মনিটর থাকবে, সেখানে যে ব্যক্তি থাকবে বা যার সাথে তুমি গেমস খেলবে আর তুমি বাইরে থাকবে, দুজনের মধ্যে একটা সমন্বয় থাকবে। এটা নিয়ন্ত্রণ করবে কে সেন্সর থাকবে। যখন ভার্চুয়ালিটি ব্যবহারকারী গতির পরিবর্তন হয়, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী গতির পরিবর্তন হয়, তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিরও পরিবর্তন হবে, অর্থাৎ দুইজনের মধ্যে একটা সমন্বয় থাকবে। দেখো, আবার ফোর্স ফিডব্যাক সম্বলিত ডাটা ক্লাস পরিধান করলে তা স্পর্শের অনুভূতিও তৈরি হবে, এবং এ সময় ব্যবহারকারী নিজের ইচ্ছা অনুযায়ী ভার্চুয়াল পরিবেশে কোনো বস্তু তুলতে বা ধরতে পারে। অর্থাৎ ভার্চুয়াল পরিবেশে মনে করো এখানে একটা কি রয়েছে, মনে করো একটা ড্রয়ার রয়েছে, ফাইল ক্যাবিনেট, ওই ড্রয়ারটা তুমি খুলতে পারবে ভার্চুয়ালিটি পরিবেশে, ঠিক আছে? এটা কোথায়? এটা তৈরি করার জন্য যে সফটওয়্যার গুলো লাগবে, C++, পার্ল, জাভা, পাইথন, ওপেনজিএল, ডাইরেক্ট 3D, জাভা 3D, VRML ইত্যাদি লাগবে। ঐতিহ্য প্রদর্শনে ব্যবহার করে, কল্পকাহিনী তৈরিতে, চলচ্চিত্র নির্মাণে, শিল্প, চারুকলা, এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? নগরায়নে, ব্যবসা বাণিজ্য, যেমন পদ্মা সেতুটা আমরা আগেই দেখতে পাই যে কেমন হবে, তাই না? এগুলো কি ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়, সফটওয়্যার ব্যবহার করা হয়। ভার্চুয়ালিটির প্রভাব বলতে কি বোঝাচ্ছে? যে এখানে তোমার যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, ইতিবাচক এবং নেতিবাচক, দুইটি আলোচনা করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে সিমুলেটর সফটওয়্যার ব্যবহার করে ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেওয়া যায় সিমুলেটর সফটওয়্যার ব্যবহার করে, ঠিক আছে? 2 নম্বর কি মাল্টিমিডিয়া প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া যায়, সৈন্যদের অস্ত্র চালনা দেওয়া যায়। তারপর কি কোনো অবকাঠামো যেমন ব্রিজ, ফ্লাইওভার, বিল্ডিং, শপিং কমপ্লেক্স তৈরি করবে, আমরা তার সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করে বাস্তবের অবস্থাটা আমরা দেখতে পারি, যেমন আমরা পদ্মা সেতু এখন টিভিতে দেখি, তাই না? অর্থাৎ সিমুলেটেড সফটওয়্যার সাহায্যে যখন তৈরি করছে যে কিভাবে হবে সেটা আমরা দেখতে পাই। ভিডিও গেমস খেলতে পারি ভার্চুয়ালিটি ব্যবহার করে। ঝুঁকিপূর্ণ কাজের জন্য সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করে মানুষের জীবনকে অনেক বেশি বৈজ্ঞানিক ও ঝুঁকিহীন করবে। ভার্চুয়ালিটি ব্যবহার করে মানুষের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন আসছে, তাই না? অবাস্তব সব দৃশ্যকে আমরা এখন দেখতে পাই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে।
এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটির আমাদের ব্যবহার। তো আজকে ভার্চুয়াল রিয়েলিটি পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, তারপর ক্রায়ো সার্জারি এগুলো পড়বো ঈদের পরে। ঠিক আছে, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সাগর, তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।